আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব স্পেনের এক ধমকেই ইসরায়েলের আতঙ্ক। জানিয়ে দেব প্রথম বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা পাকিস্তানের। পর রয়েছে ইসরায়েলকে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইয়েমেনের। সর্বশেষ থাকছে গ্রেনেড বিস্ফোরণে রুশ বিমান কমান্ডার নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। স্পেনের এক ধমকেই ইসরায়েলে আতঙ্ক। গাজায় নির্বিচার গণহত্যা ও মানবিক অবরোধ নিয়ে বৈশ্বিক চাপের মধ্যেই ইউরোপের কেন্দ্র থেকে ভেসে এলো স্পেনের বজ্রনিনাদ। ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায়, আর তাতেই কাঁপতে শুরু করছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারা বলেছেন, যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে বিলুপ্তি ঘটবে ইসরায়েলের, ঘটবে দ্বিতীয় হলোকাস্ট। সহজ ভাষায় মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল। এই প্রতিক্রিয়া শুধু আতঙ্ক নয়, ইসরায়েলের যুদ্ধনির্ভর অস্বস্তির স্বীকারোক্তি। ইসরায়েল জানে যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ কিভাবে কোথা থেকে আসে, কারা দেয়, আর সেই রসদ বন্ধের হুমকি যেন তাদের অস্বস্তি সংকটের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্বে। মিডল ইস্ট আই টাইমস অব ইসরায়েল। গাজায় সহিংসতা বৃদ্ধি পাওয়ার মধ্যেই স্পেন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। রোববার স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত মন্ত্রিসভা পর্যায়ে মাদ্রিদ গ্রুপ বৈঠকে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি স্থগিত ও অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। তিনি বলেছেন, আমাদের সবাইকে মিলিত হয়ে অস্ত্র নিষেধাজ্ঞার একমত হতে হবে। মঙ্গলবার পার্লামেন্টের এক অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বিলটি দ্রুত পাশের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। বিলটি জরুরি ভিত্তিতে পাশের দাবিতে কংগ্রেসনাল ব্যুরোর কাছে একটি আবেদন জমা দিয়েছেন নেতারা। স্পেনের ওই বৈশ্বিক আহ্বান ও সংসদীয় পদক্ষেপের পরই কুঁকড়ে গেছে ইসরায়েল। মঙ্গলবার জেরুজালেমে আন্তর্জাতিক প্রতিহিংসাবিরোধী সম্মেলনে গিদেওন সার বলেছেন, যদি বৈশ্বিক চাপের মধ্যে অস্ত্র নিষেধাজ্ঞা চাপানো হয় তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। এর ফলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার পুনরাবৃত্তি ঘটতে পারে। স্পেনের সেদিনের ওই মাদ্রিদ গ্রুপ বৈঠকে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, মরক্কো, ব্রাজিল সহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। দেশগুলোর মধ্যে মাত্র কয়েকটি ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ করে থাকে। প্রথম বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা পাকিস্তানের। পাকিস্তান সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে বিটকয়েন ভেগাস 2025 সম্মেলনের বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ক্রিপ্টো সহকারী বিলাল বিন সাকিব এ ঘোষণা দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন। লাস ভেগাস আন্তর্জাতিক দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিলাল বিন সাকিব বলেন, আমাদের যুব সমাজ অনলাইন ও অন চেইন মিলিয়ে পাকিস্তানের 4 কোটির বেশি ক্রিপ্টো ওয়ালেট রয়েছে, যাদের গড় বয়স 23 বছর। এখন পাকিস্তানকে অতীত দিয়ে নয়, ভবিষ্যতের জন্যই মূল্য করা হয়েছে। তিনি আরও জানান, বিশ্বের অন্যতম গতিশীল পাকিস্তানের উদীয়মান ফ্রিল্যান্সিং অর্থনীতি দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে। সরকার ইতিমধ্যে একটি জাতীয় বিটকয়েন ওয়ালেট চালু করেছে এবং ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তথ্যকেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত 2000 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিলাল বিন সাকিব এই উদ্যোগের উদ্দেশ্যে হচ্ছে স্বতন্ত্র মাইনার প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্লকচেইন কোম্পানিগুলোকে পাকিস্তানের বিনিয়োগ ও উদ্ভাবনে উৎসাহী করা। এ সময় আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা হচ্ছে পাকিস্তান ডিজিটাল অ্যাসেট অথরিটি গঠন, যা দেশটির প্রায় $25 বিলিয়ন মূল্যের আনুষ্ঠানিক ক্রিপ্টো মার্কেটকে নিয়ন্ত্রণ করবে। দেশটির অর্থ মন্ত্রণালয় গত 21 মে পিডিএ এর অনুমোদন দেয়। বিলাল বিন সাকিব বলেন, পিডিএ গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বৈশ্বিক বিনিয়োগকারীদের সুরক্ষা দেবে এবং পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল অর্থনীতির অংশ করে তুলবে। তিনি এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানে এসে এখনকার প্রযুক্তি খাতে বিনিয়োগ করুন। সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পুত্র এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্পের জুনিয়র। তাদের পাকিস্তান ভারত আঞ্চলিক উত্তেজনা প্রশমনের সহায়তার জন্য সম্মান দেওয়া হয়। ইসরায়েলকে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইয়েমেনের। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের সানা বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরপরই দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ সাইটটি পরিদর্শন করেছেন।
এ সময় ইসরায়েলি আগ্রাসনের কড়া জবাবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই গ্রীষ্মেই ইসরায়েলকে আগুনে পুড়তে হবে। মাহাদি আল মাসাদ বলেন, আমরা পিছু হটব না, আমরা আত্মসমর্পণ করব না, আমাদের ইচ্ছাশক্তি অপরিজয়। ইসরায়েলি বিমান হামলা প্রমাণ করে যে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় গণহত্যা অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যেতে হবে। এদিকে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সানা বিমানবন্দর দ্রুত সচল হবে বলে উল্লেখ করেছেন আল মাসাদ। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন যত বড়ই হোক না কেন তা আমাদের প্রতিরোধ থামাতে পারবে না, বরং আমাদের হামলার মাত্রা ও গভীরতা আরও বাড়বে। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে মাহদি আল আসাদ বলেন, তুমি কখনোই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র থেকে ইহুদিবাদী জনগণকে রক্ষা করতে পারবে না। তিনি নেতা আরও বলেন, এই গ্রীষ্মে আমাদের প্রতিরোধ আরও তীব্র হবে। নেতানিয়াহু ও তাদের দখলদার শাসন যেন একটি উত্তপ্ত গ্রীষ্মের জন্য প্রস্তুত থাকে। ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা উল্লেখ করে বিশেষ করে মার্কিন F-35 যুদ্ধবিমানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রসঙ্গে টেনে মাহাদি আল মাসাদ বলেন, বিশ্বব্যাপী যাত্রীদের প্রতি আমাদের আহ্বান, বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশ্যে কোনো ফ্লাইট ওঠার আগে সতর্ক থাকুন, কারণ দখলদারকৃত এই বিমানবন্দর আর নিরাপদ নয়। ইয়েমেনি নেতার এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ইসরায়েলের গাজা যুদ্ধ ইতিমধ্যে 20তম মাস গড়িয়েছে। অন্যদিকে পরমাণু ইস্যুতে ইসরায়েল ইরান উত্তেজনাও বাড়ছে। তার মাঝেই হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। গ্রেনেড বিস্ফোরণে রুশ বিমান কমান্ডার নিহত। ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণকারী ও মারিউপোল অবরোধকালে রাশিয়ার বিমান অভিযানে নেতৃত্বদানকারী সাবেক সামরিক কর্মকর্তা মেজর জাউর গুর্তুসিয়েভ গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন। তিনি সম্প্রতি স্টাভ্রোপোল শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে মেহের নিউজ জানিয়েছে, বুধবার রাতে একটি আবাসিক এলাকায় গ্রেনেড বিস্ফোরণে 2 জন নিহত হন। তাদের একজন ছিলেন গুর্তুসিয়েভ। স্টাভ্রোপোল অঞ্চলের গভর্নর ভ্লাদিমির রোভ এ ঘটনাকে একটি অন্ধকারের দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, এমনকি ইউক্রেনীয় নাৎসিদের দ্বারা সংগঠনীয় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হত্যা ও অবৈধ অস্ত্র চোরাচালান সংক্রান্ত একটি ফৌজদারি মামলার তদন্ত শুরু হয়েছে। রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ত্রিকিন আঞ্চলিক কর্মকর্তাদের তদন্ত অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে সংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে এক ব্যক্তি পার্কিং লটে অন্য একজনের কাছে গেলে একটি বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে ভিডিওতে থাকা এক ব্যক্তি গুর্তুসিয়েভ হতে পারেন, যদিও সরকারি কোনো বিবৃতিতে এটি নিশ্চিত করা হয়নি। টাইম অফ হিরোজ নামক একটি সরকারি কর্মসূচির অধীনে যুদ্ধবাজদের বেসামরিক প্রশাসনের রূপান্তরের অংশ হিসেবে মেজর জাওর গুর্তুসিয়েভ 2024 সালের সেপ্টেম্বরে স্টাভ্রোপোল প্রথম ডেপুটি মেয়র হিসেবে নিয়োগ পান। তার জীবনী থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি 2022 সালে মারিউপোল অবরোধে বিমান অভিযানের সমন্বয় করেন। সেখানে তিনি ক্ষেপণাস্ত্র নির্দেশনা প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে নিখুঁতভাবে আঘাত হানা ও দক্ষতার উৎকর্ষতা বাড়িয়েছে বলে দাবি করা হয়েছে।